রেকটিফায়ার জিনিসটা? তোরা সবাই এইচএস পাস আউট তো, নাকি মানে ডিরেক্ট ডিপ্লোমা, মানে ডিপ্লোমা করে কেউ বা 10 দিয়ে কেউ এরকম কিছু? আরে তোরা সবাই রেকটিফায়ার শব্দটাকে আগে শুনেছিস কোথাও? হ্যাঁ শুনেছি। কি কাজ করে কোনো ধারণা? কি জিনিস, মানে মোটামুটি একটা জাস্ট হালকা কনসেপ্ট। এসি টু ডিসি কনভার্সন। এসি টু ডিসি কনভার্সন করে, ঠিক? তাহলে একদম সোজা কথায় বসে বলতে গেলে এসি টু ডিসি কনভার্সন করে। অ্যাকচুয়ালি আরো ভালো করে যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, সেটা হচ্ছে পালসেটিং ডিসি করে। ওকে, এসি থেকে পালসেটিং ডিসি করে। পালসেটিং ডিসি থেকে যখন আমি এখানে একটা ভোল্টেজ রেগুলেটর লাগাই, না, পালসেটিং ডিসির পরে যখন আমি এখানে ফিল্টার সার্কিট লাগাই, তখন রিপেলগুলো চলে যায়, নিয়ে তখন একটা পিওর ডিসি হয়, ঠিক আছে? কিন্তু এই পিওর ডিসি যেটা, সেটা কিন্তু আনকন্ট্রোলড। কি বললাম বুঝতে পারবি? রেকটিফায়ার যেটা করে সেটা এসি থেকে পালসেটিং ডিসি করে, তারপরে যখন ফিল্টার লাগাচ্ছি সেটা পিওর ডিসি করছে, কিন্তু সেটা আনকন্ট্রোলড, ঠিক আছে? ফ্লাকচুয়েট হতে থাকে, পুরোপুরি স্টেবল নয়। এবার যদি রেকটিফায়ারকে আমি ভাগ করি, যেখানে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে বলবি, ঠিক আছে? একটা সিঙ্গেল ফেস, একটা থ্রি ফেস। থ্রি ফেসের জায়গাটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, তাই আমরা ওটা পড়বো না। তোদের পরের সেমিস্টারে বা তারপরের সেমিস্টারে যখন পাওয়ার ইলেকট্রনিক্স থাকবে, এই থ্রি ফেস রেকটিফায়ারের জায়গাটা আমরা ওখানে পড়বো। তাহলে দেখ, সিঙ্গেল ফেসের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে আনকন্ট্রোলড, একটা হচ্ছে ফুললি কন্ট্রোলড। ওকে, আর একটা আছে, সেটা হচ্ছে হাফ কন্ট্রোল। আনকন্ট্রোলের আবার দুটো ভাগ, সেটা হচ্ছে হাফ ওয়েভ, আর একটা হচ্ছে ফুল ওয়েভ। এদিকে ভাগটা আমি দেখাচ্ছি, বাট এইটা আমাদের সিলেবাসে নেই কিন্তু, ঠিক আছে? এখানেও সেম জিনিস, একটা হচ্ছে আনকন্ট্রোলড, একটা হচ্ছে হাফ কন্ট্রোল, আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। এখানেও আনকন্ট্রোলের মধ্যে দুটো ভাগ, একটা হাফ ওয়েভ, একটা হচ্ছে ফুল ওয়েভ। এই ভাগটা ক্লিয়ার সবার? থ্রি ফেজের সার্কিটটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, শুধু সিঙ্গেল ফেজের জায়গাটা। আরো স্পেসিফাই করে বলতে গেলে সিঙ্গেল ফেজের শুধুমাত্র এই পার্টটা, এই আনকন্ট্রোল পার্টটা আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? হাফ কন্ট্রোল ফুল কন্ট্রোল আছে হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্ট হচ্ছে শুধু হাফ ওয়েভ আর ফুল ওয়েভ। এই অবধি কোনো অসুবিধা? হ্যাঁ স্যার। এবার এই হাফ ওয়েভ আর ফুল ওয়েভ, এরা আবার ভাগ হয় অ্যাকর্ডিং টু লোড। ওকে, মানে কিরকম লোড আমি দিচ্ছি, কিরকম লোডের অ্যাক্রস আমি আউটপুট পাচ্ছি, সেই রকম ভাগ হয়। তোরা, আচ্ছা, আমাদের বাড়িতে কিরকম লোড আছে জানিস? মানে কিরকম লোডে আমরা কাজ করি, কিরকম লোড আসে? একটা হচ্ছে আর এল লোড, আর এল লোড উইথ ফ্রি হুইলিং ডায়োড, উইথ ফ্রি হুইলিং ডায়োড। আর একটা হচ্ছে ক্যাপাসিটার লোড, আর একটা হচ্ছে আর এর ই লোড। ই হচ্ছে ব্যাটারি, ঠিক আছে?
এত রকমের লোড নিয়ে এই প্রত্যেকটা হাফ কন্ট্রোল, ফুল কন্ট্রোল, হাফ ওয়েভ, ফুল ওয়েভ ডিজাইন করা হয়, ঠিক আছে? আমরা শুধুমাত্র এইখানে পড়বো রেজিস্টিভ লোড নিয়ে। ওকে, এইগুলো সেই জিনিস পাওয়ার ইলেকট্রনিক্সের, আমাদের এইগুলো সিলেবাসে নেই। ইন্ডাকটিভ লোড আমাদের বাড়িতে আসে, ওকে, এটা জেনে রাখবি। ইন্ডাকটিভ লোড আমাদের বাড়িতে আসে, আমরা ইন্ডাকটিভ লোড নিয়ে কাজ করি। এই জিনিসটা শুনেছিস তো, এস ইকুয়াল টু ভিআই, এই ফর্মুলাটা জানো সবার? এই ফর্মুলাটা সবার জানা, এস ইকুয়াল টু ভিআই। সো স্পিক। না স্যার, জানি না এটা। এস ইকুয়াল টু ভিআই জানিস না? পি কিউ এস, পি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এগুলো জানিস না? কি বলিস রে? পি হচ্ছে, পি যেটা আমরা বলি সেটা হচ্ছে ভিআই কস ফাই। এগুলো আগে বলে সার্কিট থিওরিতে ছিল না? হ্যাঁ স্যার, পাওয়ার ট্রায়াঙ্গেলের তো পার্ট মনে হচ্ছে। হ্যাঁ, এই তো, এটা যদি একটা পাওয়ার ট্রায়াঙ্গেল হয়, এটা পি হয়, এটা কিউ হয়, এটা এস হয়, এটা ফাই অ্যাঙ্গেল, হ্যাঁ স্যার, এবার মনে পড়েছে স্যার, মনে পড়েছে, ভুলে গেছিলাম আর কি। ঠিক? তাহলে এই যে এস ইকুয়াল টু ভিআই আমরা জানি, যেটা ট্রু পাওয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে? এইটাকে তো আমরা ভিআই হিসাবে জানি, কিন্তু এটা ভুল। অ্যাকচুয়ালি এটাকে ভিআই, এটাকে কি বলে আমরা যদি আহ কি বলবো ওটাকে, মানে কনজুগেট, ভিআই এর কনজুগেট, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি এস ইকুয়াল টু ভিআই কনজুগেট হয়, আমরা ভিআই দিয়ে কাজ চালিয়ে নিই। অ্যাকচুয়ালি তো ভুল জিনিস, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য। আমরা বাড়িতে যেসব জিনিস ইউজ করি সেগুলো সব ইন্ডাকটিভ লোডের হয়, তো সেই ইন্ডাকটিভ লোডের ক্যালকুলেশনের জন্য এই জিনিসটা হয়। আমরা কি জানি ইন্ডাকটিভ লোডে ভোল্টেজটা লিড করে না, তাই তো? ভোল্টেজটা লিড হ্যাঁ করে না স্যার। ইন্ডাকটিভ লোডে। তাহলে যখনই ভোল্টেজটা লিড করবে তখন এখানে শুধু ভিআই কনজুগেট থাকে। আর যদি ক্যাপাসিটিভ লোডের জন্য ধরি, তাহলে তখন কারেন্টটা লিড করে, ভোল্টেজে ল্যাগ করে, তখন একটা আগে মাইনাস চলে আসে, ঠিক আছে? জাস্ট শুধুমাত্র বেসিকটুকু। তাহলে আমাদের যেটুখানি সিলেবাসের জায়গা সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ, আনকন্ট্রোলড, হাফ ওয়েভ আর ফুল ওয়েভ। ওকে, এবার যদি আমি সার্কিটটা আঁকি, আচ্ছা, সিঙ্গেল ফেজকে এরকম করে লেখা যায় জানিস তো, এরকম ভাবে, একটা 5 সাইন দিয়ে। এখানে আমি কি লোড ইউজ করেছি? ইন্ডাকটিভ লোড। কেন ইন্ডাকটিভ লোড? এটা আর তো রেজিস্টার তো। আচ্ছা। এটা কিরকম ট্রান্সফরমার বলতে পারবি? স্টেপ আপ। এটা একটা স্টেপ স্টেপ ডাউন ডাউন। ট্রান্সফরমার। 230 ভোল্ট থেকে, ধরে না আমি এখানে সাপোজ 24 ভোল্ট বা 12 ভোল্ট বা 15 ভোল্ট করছি, ঠিক আছে? যে কোনো একটা, মেবি 12 ভোল্টই রাখা হয়। আচ্ছা, এখানে একটা সাইন ওয়েভ ইনপুটে দেওয়া হয়েছে, ঠিক? তাহলে যদি এটা এসি সোর্স হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে কোনো ইনস্ট্যান্টে ভোল্টেজ ভিএম সাইন ওমেগা টি। ভিএম হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, আর এটা হচ্ছে লোড কারেন্ট। ওকে, আর লোডের অ্যাক্রসে ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে ভি আর করে দিচ্ছি। এই সার্কিটটা বোঝার আগে এই ছবিটা এঁকেছিস সবাই? কোনো অসুবিধা? এই ছবিটা আঁকতে কোনো অসুবিধা?
না স্যার। তাহলে ইনপুটে একটা এসি সাইন ওয়েভ দিচ্ছি, সেটা কত ভোল্টের? 230 ভোল্ট 50 হার্টজ। ঠিক, এটা কোথায় দিচ্ছি? এটা ট্রান্সফরমারের প্রাইমারিতে দিচ্ছি। এই যে ট্রান্সফরমারে এইটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে এসি সোর্সটা কানেক্ট করা আছে, ঠিক আছে। এবার দেখ, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে, কি করে বুঝবো? একটা যদি এসি ওয়েভ হয়, ভালো করে দেখবি, এটা একটা এসি ওয়েভ তো, ঠিক। এটা হচ্ছে পজিটিভ হাফের ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা হচ্ছে নেগেটিভ হাফের ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক। একটুখানি জানিস তো, এটা হচ্ছে পজিটিভ হাফের পিক ভোল্টেজ, এটা নেগেটিভ হাফের পিক ভোল্টেজ। রেসপন্স করি না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। তাহলে যদি আমি পজিটিভ হাফটা ধরে নিই, একটা জিনিস মনে রাখবি, এসির ওপরে এই প্লাস মাইনাস দেওয়া মানে কিন্তু এসির ফেজ আর নিউট্রাল দেখানো নয়, কারণ পরের ক্ষণেই এসির ফেজটা নিউট্রাল হয়ে যায়, নিউট্রালটা ফেজ হয়ে যায়, এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস প্লাস হয়ে যায় সেকেন্ড হাফে। তাহলে যখন আমি পজিটিভ হাফ কনসিডার করছি, তাহলে ওপরে প্লাস নিচে মাইনাস দেওয়া মানে এটা এসি পজিটিভ হাফ, ঠিক আছে। তাহলে এটা ডায়োডের অ্যানোড সাইড, এটা ক্যাথোড সাইড, ঠিক বলেছি? ঠিক বললাম? তাহলে 230 ভোল্টটা এখানে স্টেপ ডাউন হয়ে 12 ভোল্ট হলো, 12 ভোল্টটা অ্যানোডে যাচ্ছে, পজিটিভ 12 ভোল্ট, ঠিক আছে। এখানে ক্যাথোডে কোনো ভোল্টেজ নেই, জিরো। তাহলে ডায়োডটা কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াসে? ফরওয়ার্ড। ঠিক, ফরওয়ার্ড বায়াসে থাকবে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাহলে তখন ডায়োডটা কিভাবে কাজ করবে? আছে শর্ট সার্কিট পাথ, তাই তো। ফরওয়ার্ড বায়াসে আছে, তাই শর্ট সার্কিট পাথের মতো কাজ করবে, কারেন্ট ফ্লো হবে, এই রোধের অ্যাক্রসে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে তখন আউটপুটটা কি হবে? তখন আউটপুটটা হবে এইরকম, এটা পজিটিভ হাফের জন্য, ঠিক আছে। V0, V0, V0 বা V0 যা ইচ্ছা। এবার দেখ, সেকেন্ড ইনস্ট্যান্টে যখন এসি নেগেটিভ হাফটা এলো, এই হাফটা এলো, তাহলে এখানে -12 ভোল্ট কন্ডাক্ট করছে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, ডায়োডে অ্যানোডে -12 ভোল্ট এসছে, ক্যাথোডে 0 ভোল্ট আছে। ডায়োডটা কি অবস্থায় আছে এবার? ডায়োডটা এবার কি অবস্থায় আছে? আর ফরওয়ার্ড বায়াসে আছে? না স্যার, রিভার্স হয়ে আছে তো। তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে এটা একটা ওপেন সার্কিট না পাথ ও। হয়ে গেল। তাহলে এর অ্যাক্রসে আমি কোনো হ্যাঁ। ওয়েভ ফর্ম পাবো, কোনো কারেন্ট পাবো? পাবো না। তাহলে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। আবার যখন পজিটিভ হাফ আসবে, আবার তখন ডায়োডটা কন্ডাক্ট করবে, মানে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আর ওয়েভ ফর্মটা অনেকটা এরকম টাইপের হবে না, যেটা আমি নিচে এঁকেছি ডান দিকে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের ওয়েভ ফর্ম। আর যদি আমি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ দেখি, দেখ ডায়োড, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ রেজিস্টারের অ্যাক্রসে, ঠিক আছে। তাই ডায়োডের অ্যাক্রসে যখন আমি ভোল্টেজ দেখবো, এইখানে তো ডায়োড কন্ডাক্ট করছি পজিটিভ হাফে, আর এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ নেই, ঠিক। নেগেটিভ হাফে ডায়োডটা কন্ডাক্ট করছে না, কিন্তু এর অ্যাক্রসে ভোল্টেজ আছে, তখন ডায়োডটা কন্ডাক্ট করছে না, এর অ্যাক্রসে ভোল্টেজ আছে। একটা জিনিস মাথায় রাখবি, যখন নেগেটিভ হাফ আসছে তখন তো ডায়োডটা কন্ডাক্ট করছে না, এটা রিভার্স বায়াসে আছে, ঠিক। তাহলে রিভার্স বায়াসে যখন আমাকে একটা বল কথা আছে, তাহলে তো পুরো ভোল্টেজটাই ডায়োডে অ্যানোডে আছে, এরপর ক্যাথোডে কোনো ভোল্টেজ যায়নি। খুব ভালো করে কথাটা মন দিয়ে শোন, ডায়োডটা যখন রিভার্স বায়াসে আছে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, মানে কারেন্ট এর মধ্যে দিয়ে 0, ঠিক। কিন্তু এর অ্যাক্রসে তো -12 ভোল্ট এসছে, এসছে তো, এর তো অ্যানোডে -12 ভোল্ট ভোল্টেজ এসছে এই প্রাইমারি থেকে ট্রান্সফরমারে, আর তখন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ আছে, কিন্তু সেটা মাইনাস ভোল্টেজ, সেই জন্য এটা নেগেটিভ হাফে এঁকেছি। স্যার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কখন হবে এটা একবার বলে দিন না। দেখ, নর্মালি এটা যদি একটা পিএন জাংশন ডায়োড হয়, এটা অ্যানোড, এটা ক্যাথোড, ঠিক আছে। যদি অ্যানোডের ভোল্টেজটা, এটা ধর অ্যানোডের ভোল্টেজ ভিএ, সরি,
আর এটা ধর ক্যাথোডের ভোল্টেজ ভিসি। ওকে, যখন অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোডের ভোল্টেজের থেকে বেশি হবে তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ঠিক, এটা মেন কনসেপ্ট। আর যদি অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোডের ভোল্টেজের থেকে কম হয় তখন ডায়োডটা রিভার্স বায়াস। এটা সিম্পলেস্ট জিনিস, ঠিক আছে। এবার দেখ, হ্যাঁ স্যার। তাহলে এসির যখন ফার্স্ট হাফটা আসছে পজিটিভ হাফ আসছে, মানে প্লাস ওপরে প্লাস নিচে মাইনাস, তাহলে 230 ভোল্ট থেকে স্টেপ ডাউন হয়ে ট্রান্সফরমারে 12 ভোল্টে এসছে, ঠিক আছে। ক্যাথোডের কোনো ভোল্টেজ কিন্তু এখন নেই, তাহলে ক্যাথোডের ভোল্টেজ আমি ধরে নিচ্ছি 0। ধরে নিয়ে ফার্স্ট হাফে ক্যাথোডের ভোল্টেজ হচ্ছে 0। ওকে, এখানে অ্যানোডের ভোল্টেজ এসছে ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট, পজিটিভ 12 ভোল্ট, কারণ এখানে পজিটিভ হাফ কন্ডাক্ট করছে প্লাস 12 ভোল্ট, তাহলে এখানে অ্যানোডের ভোল্টেজ হচ্ছে প্লাস 12 ভোল্ট, ক্যাথোডের ভোল্টেজ হচ্ছে 0। তাহলে ডায়োডটা কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস? বল। ফরওয়ার্ডে থাকবে তাহলে। ফরওয়ার্ডে থাকবে, কারণ অ্যানোডের ভোল্টেজটা বেশি, ক্যাথোডের ভোল্টেজ কম। তাহলে এরকম যদি কারেন্ট কন্ডাক্ট করবে তখন ডায়োডটা একটা শর্ট সার্কিট পাথরের মতো কাজ করবে। মানে তখন কি হবে, তখন সার্কিটটা অ্যাকচুয়ালি এইরকম হয়ে যাবে, আমি জাস্ট এঁকে দেখাচ্ছি। তখন ডায়োডটা একটা শর্ট সার্কিট পাথ, তাই তো, কারেন্ট এরকম করে ফ্লো করবে। ঠিক, এবার ধর যখন এসি নেগেটিভ হাফটা আসছে, মানে ওপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে এখানে 230 থেকে সাপ্লাই হয়ে সেকেন্ডারিতে -12 ভোল্ট আসছে, তাই তো, আর নেগেটিভ হাফটা এবার কন্ডাক্ট করছে। তাহলে ক্যাথোডের ভোল্টেজ হচ্ছে 0, অ্যানোডের ভোল্টেজ হচ্ছে -12 ভোল্ট। ডায়োডটা এখন কিসে আছে? রিভার্স বায়াসে। কারণ নিশ্চয়ই -12টা 0 থেকে ছোট, ঠিক কি না? -12টা তো 0 থেকে ছোট, তাহলে নিশ্চয়ই ডায়োডটা রিভার্স বায়াসে আছে, এর মধ্যে কোনো কারেন্ট কন্ডাক্ট করছে না। হ্যাঁ তাহলে তখন ডায়োডটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করছে। দেখ এখানে ওপেন হয়ে আছে, আর কোনো কারেন্ট কন্ডাক্ট করবে? এবার একটা জিনিস দেখ, যখন এখান দিয়ে কোনো কারেন্ট কন্ডাক্ট করছে না, এই যে -12 ভোল্টটা আমি ডায়োডের অ্যাক্রসে পেয়েছি, ডায়োডের অ্যানোড টার্মিনাল, একটা ডায়োডের ক্যাথোড টার্মিনাল ধরে নিচ্ছি, এই যে অ্যানোড টার্মিনালে -12 ভোল্টটা পেয়েছি, এখান দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করছে না, কারণ ডায়োডটা ওপেন সার্কিট হয়ে গেছে, রিভার্স বায়াস। তাহলে পুরো ভোল্টেজটাই আমি ডায়োডের অ্যানোডের অ্যাক্রসে পাবো না, যে -12 ভোল্টটা এসছে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, ঠিক কি না? হ্যাঁ, এটা ওপেন আছে বলে। ওপেন আছে, তাহলে পুরো ভোল্টেজটা এই অ্যাক্রসে পাবে, অ্যানোডের অ্যাক্রসে। এই জন্য দেখ, যখন ডায়োডটা কন্ডাক্ট করেনি, মানে সেকেন্ড নেগেটিভ হাফে, তখন কিন্তু আমি অ্যানোডের ভোল্টেজটা ডায়োডের অ্যাক্রসে দিয়েছি কত, এখানে -vm। এটা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ। কখন রিভার্স বায়াসে, যখন ডায়োডটা কন্ডাক্ট করছে না পুরো ভোল্টেজে, তখন ডায়োডের অ্যাক্রসে আছে, কিন্তু ভোল্টেজটা নেগেটিভ বলে -12 ভোল্ট বলে আমি এটা নিচের দিকে এঁকেছি। কোনো অসুবিধা এই অবধি? না স্যার। বেশ, আগে জিনিসটা বুঝে নে, তারপর লেখা টেখা সব পরে। আচ্ছা, এইটা যদি বেশি বড় হয়ে গেছে, ছোট করতে। আর এইটা যদি তাহলে আউটপুট ভোল্টেজ V0 হয়, এটা লোড কারেন্ট IL, আর এইটা হচ্ছে লোড R, তাহলে আউটপুট ভোল্টেজ আমি এরকম করে বার করতে পারি IL ইন্টু R করে, ঠিক কি না? আমার এখানে লোডের একপাশে কারেন্ট আছে, লোড আছে, আমি লোডের ভোল্টেজটা বার করতে পারি। ঠিক বললাম কি না বল? হ্যাঁ স্যার। এবার এখানে যখন আমি ভোল্টেজের ওয়েভফর্মটা দেখালাম, তাহলে কারেন্টের ওয়েভফর্মও নিশ্চয়ই এরকম আছে, সেটা এরকম ছোট হবে, তাই অ্যাম্পলিটিউডটা এরকম ছোট হবে। আমাকে বলতে পারবি কেন কারেন্টের ওয়েভফর্মের অ্যাম্পলিটিউডটা ছোট হয়? যে কেউ একজন বল, কজন আছে দেখি। স্যার v²/r হয় তার জন্য। v²/r হয় ব্যাপারটা সেরকম নয়। কারেন্টটা ওয়েভফর্ম কেন, দেখ আমরা কি জানি ওহমস ল অনুযায়ী v = IR, ঠিক তাই তো? তাহলে I = v/r, তাহলে ভোল্টেজকে তুই কোনো একটা লোড দিয়ে ভাগ করে তারপর তো কারেন্টের ওয়েভফর্মটা পাচ্ছিস, তাহলে নিশ্চয়ই ওর অ্যাম্পলিটিউডটা ভোল্টেজের থেকে কম হবে। হ্যাঁ।
সেই জন্য সেম ফেজে থাকবে, বাট হ্যাঁ অ্যাম্পলিটিউডটা ভোল্টেজের অ্যাম্পলিটিউডের থেকে সবসময় কম হবে। তাহলে আমি যদি যে কোনো ইনস্ট্যান্টের ভোল্টেজ হাতের লেখা না বুঝতে পারলে বলবি, ঠিক আছে? ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট, ভোল্টেজটা কি বলছি? V ইকুয়ালস টু Vm সাইন ওমেগা টি। ওকে, তাহলে কারেন্টটা আমি এরকম বলতে পারি I ইকুয়ালস টু Im সাইন ওমেগা টি। এখানে যখন সোর্সে ভোল্টেজ আছে আর নিশ্চয়ই সোর্সে কারেন্টও আছে, ঠিক? সোর্সে যখন ভোল্টেজ আছে সোর্সে তো কারেন্টও আছে রে, কারেন্টটাই তো এখান থেকে এদিকে যাচ্ছে, নীরবে এক পাশে ফ্লো করছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। বেশ, এবার তোরা এইচএস পাস করেছিস, সবাই এখানে এইচএস পাস আউট তো? সবাই এখানে এইচএস পাস আউট তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। অঙ্কে একটা রকম চ্যাপ্টার ছিল এরিয়া আন্ডার দ্য কার্ভ, ক্ষেত্রফলকে নির্দিষ্ট সমাকল, ডেফিনিট ইন্টিগ্রাল হ্যাঁ অফ স্যার এরিয়া, ছিল। হ্যাঁ স্যার ঠিক? ছিল ছিল। তাহলে এইখানে যে আইএম আছে এইটা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, ভালো করে বুঝবি। এইটা আইএম, ঠিক? এটা পাই, এটা 0, এটা 2 পাই, ওকে? আর এটা হচ্ছে কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। একটা জিনিস মনে রাখবি, সবসময় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেগুলো বা এসি কোয়ান্টিটি যেগুলো, সেগুলো সবসময় স্মল ভি স্মল আই সবসময় স্মল দিয়ে লেখা হয়, ঠিক আছে? আর যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু, যেগুলো ফ্লাকচুয়েশন হয় না, সেগুলো সবসময় ক্যাপিটাল দিয়ে লেখা হয়। কখনো দেখেছিস যখন আমরা ওহমস ল অ্যাপ্লাই করি ডিসি ভোল্টেজের জন্য বা ডিসি সার্কিটের জন্য, ভি ইকুয়ালস টু আইআর যখন লিখি, ভিটা কি ছোট লেখা হয়? নিশ্চয়ই লেখা হয় না। খেয়াল করে দেখবি ভি আই আর সবসময় ক্যাপিটালে লেখা হয়। ডিসি সার্কিটের জন্য কখনো কোনো জিনিস ছোট হাতে লেখা হয় না, ছোট হাতে লেখা হয় সবসময় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর জন্য। এই ভোল্টেজ আর কারেন্টটা হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্ট বা ভোল্টেজ, ঠিক আছে? যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আইএম আর যে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ভিএম। এই অবধি কোনো অসুবিধা নেই? না স্যার। এবার কারেন্টের যদি আমরা ডিসি ভ্যালু বের করি, এটা তো কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। কারেন্টের ডিসি ভ্যালু মানে হচ্ছে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু, ওকে? তাহলে আমাকে এবার একটা বল, আইডিসি হচ্ছে এরিয়া অফ দ্য কার্ভ ডিভাইডেড বাই বেস। এটা অ্যাকচুয়ালি নিয়ম না এরিয়া আন্ডার দ্য কার্ভের? হ্যাঁ অ্যাকচুয়াল স্যার। জিনিস তো এইটাই। তাহলে এখানে আমরা একটা সাইকেলের জন্য কনসিডার করছি যেটা 0 থেকে 2 পাই, এটাই তো পুরোটা একটা সাইকেল এসির। এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটাই পুরোটা একটা সাইকেল এসির জন্য। তাহলে বেসটা হচ্ছে 1/2 পাই, ঠিক? আর এরিয়াটা কি? এরিয়াটাকে আমরা দুটো ভাগে ভাঙবো। আগে পুরোটা লিখে নিই, 0 থেকে 2 পাই। আচ্ছা, এখানে এইটা পুরো এরিয়া তো 0 থেকে 2 পাই পর্যন্ত, এই 0 থেকে 2 পাই পর্যন্ত পুরো একটা এরিয়া, একটা মানে একটা সাইকেল এসির, ঠিক? তাহলে 1/2 পাই এটা হচ্ছে বেস এরিয়া অফ দ্য কার্ভ। এবার এইটাকে এরকম ভাবে ভাঙতে পারি, দেখ তো।
এরকম লেখা যায় এটাকে, 0 থেকে পাই, পাই থেকে 2 পাই। হ্যাঁ স্যার। এটা নেগেটিভ হাফের জন্য না, এটা পজিটিভ হাফের জন্য। পরীক্ষায় এরকম করে লিখবি না, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম। এই অবধি কোনো অসুবিধা আছে কারোর? তাহলে নেগেটিভ হাফের জন্য আমরা কোনো কারেন্ট পেয়েছি এখানে আউটপুটে? ভোল্টেজও নেই, মানে এখানে কোনো না কারেন্টও নেই। তাহলে নেগেটিভ হাফের ভ্যালু 0। তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু এইটাকে নিয়ে। চট করে ইন্টিগ্রেশনটা করে ফেল, করে আমাকে বল কি আসবে। আই এম কিন্তু কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেশনটা কর, স্পিক তাড়াতাড়ি করে ফেলো, করে আমাকে বলো কি আসবে ইন্টিগ্রেশনটা করে শুধু। বাকিরাও কর, শুধু ইন্টিগ্রেশনটা করে বল কি আসছে, পুরোটা বলতে বলিনি। নিজের মতো কর, এখানে দেখবি না। করলে হবে। কত এসছে বল তাড়াতাড়ি। স্যার আই এম বাই পাই আসবে। আই এম বাই পাই, তাই তো? তাহলে আইডিসি ইকুয়াল টু, এই সবার তাই এসছে করে। ইন্টিগ্রেশনে কারো কোনো অসুবিধা? ইন্টিগ্রেশনে কারো কোনো অসুবিধা? যদি আইডিসি আই এম বাই পাই হয়, তাহলে ভিডিসি কত হবে বলে ফেল। স্যার ভিএম বাই পাই তো আসবে। পিএম বাই পাই আসবে, ঠিক। এই হচ্ছে ডিসি ভ্যালু ক্যালকুলেশন গেল। এখানে আমরা দেখবো আরএমএস ভ্যালু ক্যালকুলেশন। আরএমএস এর ফুল ফর্ম বলে ফেল। রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার ভ্যালু, তাই তো, আউটপুট কারেন্টের। তাহলে আইআরএমএস ইকুয়ালস টু, দেখ তো ঠিক লিখছি কিনা। প্রথমে রুট, বেসটা লিখেছি 0 থেকে পাই। আমি এখানে এবার ডিরেক্ট 0 থেকে পাই কনসিডার করছি, ঠিক আছে? আর ওটাকে ভেঙে দেখাচ্ছি না। ঠিক লিখেছি রুট মিন স্কোয়ার ভ্যালু। হ্যাঁ স্যার। ইন্টিগ্রেশনটা করে ফেল চট করে, কি আসবে আমাকে বল করে। আমিও করছি। স্কোয়ার করলে রুটটা চলে গেল। এটা আচ্ছা, আইএমটা বাইরে চলে এলো। এখানে বাইরে একটা হাফ দিয়ে ভেতরে 2। এই ইন্টিগ্রেশনে কোনো অসুবিধা হচ্ছে কি? কি আবার কি হাত তুলেছে? ভিএম বাই রুট 2 মানে আমি করছি আইএম, ভিএম কোথা থেকে চলে এলো?
আমি তো আইএম করছি রে। ভিএম করতে চলে এলো। 1 করলে কত হবে? ওমেগা টি করলে কত হবে? পাই মাইনাস, আর কস টু ওমেগা টি করলে হচ্ছে সাইন টু ওমেগা টি বাই 2। দেখ ওমেগা টি থেকে শুধু থিটা বেরিয়ে এসছে, ঠিক আছে? টি এর ভ্যালুটা বসিয়েছি হায়ার লিমিট মাইনাস ওয়ান বি পাই মাইনাস 0। কস টু ওমেগা টি ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে সাইন টু ওমেগা টি বাই 2, মানে সাইন টু ওমেগা টি, আর এখানে যেটা আসছে সেটা নিচে বসে যায়। তাহলে এর যদি 0 থেকে পাই বসাই, কত হবে? আই এম স্কোয়ার বাই 4 পাই, এখানে পাই হাফটা বাইরে চলে এলো, সাইন পাই মাইনাস সাইন 0। সাইন 2 পাই হচ্ছে 0, 0 থেকে 0 করলে 0, পুরোটাই 0 হয়ে যাবে। পাই পাই কেটে গেল, আই এম স্কোয়ার বাই 4, তাহলে আই আর এম এস ইকুয়াল টু আই এম বাই 2। এই তুই কি বললি? তুই কত এসছে বললি আমাকে? ভিএম বাই রুট 2? ওই ভিএম বাই রুট 2 কি করে আসবে? ঠিক করলাম? হ্যাঁ ঠিকই করেছি। স্যার লাস্ট স্যার লাইনের সূত্রপাতটা আগেরটা কি ছিল লিখেছেন একটু বলুন না। না না, একজন একজন করে বল। হ্যাঁ বল, কি অসুবিধা বলবি বল, অসুবিধা বল। স্যার লাস্ট লাইনের আগের লাইনটা কি লিখেছেন একবার বলুন না। এইটা এইটা এই লাইনটা হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখ, এই যে হাফ আছে সাইন 2 ওমেগা বাই 2, হাফটাকে বাইরে নিয়ে চলে এসেছি। এবার ওমেগার জায়গায় টি ওমেগা টি এর জায়গায় পাইটা বসাবো, তাহলে সাইন 2 পাই মাইনাস সাইন 0। ঠিক তাই বলেছি, আপার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সাইন 2 পাই মাইনাস সাইন 0। সাইন যে কোনো পাইয়ের ভ্যালু 0, সাইন 0 ভ্যালুও 0। ঠিক, তাহলে পুরো ওকে স্যার। 0, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা পুরো কেটে 0 হয়ে যাবে, তাহলে শুধু পাই পড়ে থাকছে, পাই পাই কেটে গেল, আই এম স্কোয়ার বাই 4। তাহলে আই আর এম এস, এটা আই আর এম এস স্কোয়ার ছিল বাঁদিকে, তাহলে যদি শুধু আই আর এম এস করে আই এম বাই 2। এই তুই আমাকে বল তোর আই এম বাই রুট 2 কোথা থেকে এলো? স্যার উপরে স্কোয়ার রুটটা আপনি নিয়েছেন? দাঁড়া দেখছি। স্কোয়ার রুট মানে? এই তো স্কোয়ার, এই তো রুট, এই তো স্কোয়ার করে রুটটাকে বার করে দিয়েছি। আচ্ছা আই স্কোয়ার রুট, ও আচ্ছা। বুঝতে পেরেছিস না কোনো অসুবিধা? বল। না স্যার ঠিক আছে। বল এখনো বল, পরে বলবি না কিন্তু, কারণ এটা নিয়ে পরে অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে। তাহলে ভি আর এম এস কত হবে? ভিএম বাই 2। ভি আর এম এস হলে ভিএম বাই 2 তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বল আই আর এম এস যেটা বা আই এম যেটা, ঠিক আছে, আই এমটাকে আমি এরকম করেও লিখতে পারি, ভিএম বাই আর এফ প্লাস আর এল। কোনটা কি আমি বলে দিচ্ছি। আই এম হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক। ভিএম হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, কোনো অসুবিধা নেই। আর এফ হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, কত হয় সিলিকন ডায়োডের জন্য? বলে ফেল, কেউ একজন বল।
স্যার জিরো। আইডিয়ালি না, প্র্যাকটিক্যালি বল। আচ্ছা প্র্যাকটিস 0.7। 0.7. আর আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স, আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমি ভিডিসি পেয়েছি, এই ওখানে ওপরে আইডিসি পেয়েছি, ঠিক আছে। আমি ভিডিসিটা এখানে ডিরেক্ট এইটার সূত্রে ভিএম বাই পাই লিখেছি, কারণ এটাকে যদি তুই আই ওমেগা টির জায়গায় ভিএম ওমেগা টি ক্যালকুলেশন করতিস, তুই ভিএম বাই পাই পেতিস। তাহলে আমাকে একটা কথা বল, আমি এরকম করেও বার করতে পারি তো ভিডিসিটাকে, আইডিসি ইন্টু আরএল। আইডিসি ভ্যালু কত, আইএম বাই পাই, তাই তো। আরএলটা আরএলই আছে, আইএম এর ভ্যালুটা যদি বসাই ওপরের থেকে নিয়ে, ভিএম বাই আরএফ প্লাস আরএল, একটা পাই ছিল নিচে, ইন্টু আরএল। এবার আইআরএমএস ধরে নে ডায়োডের যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা লোড রেজিস্ট্যান্সের থেকে খুব কম না, এটা তো 0.7 আর এটা ভাবতো 5 কিলো ওহম আছে। ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স ভাব তো 0.7 ওহম আছে কহার কথা, আর এটা ভাব 5 কিলো ওহম আছে লোড রেজিস্ট্যান্সটা, তাহলে এটা খুব ছোট না, অনেকটাই ছোট। বুঝতে পারবি কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে আমি আরেকটাকে 0 করতে পারি, এখানে আরএল আরএল কেটে গেল, ভিএম বাই পাই করতে পারি, এরকম করে ভিডিসি বার করতে পারি, ঠিক কি না? কোনো অসুবিধা এখানে? এইখানে কোনো অসুবিধা হলো? না স্যার। না স্যার। এবার এটা দেখ, রিপেল ফ্যাক্টর। রিপেল কি জানিস? কিছু জিনিস রিপেল কি জিনিস? স্যার রিপেল কাউন্টার হয় শুনেছিলাম। এটা ডিজিটালে ক্লাস হচ্ছে না। রিপেল কি বল, কিছু জানিস রিপেল? এটা আমরা কি পড়ছি বলতো, রেক্টিফায়ার তো, ঠিক। রেক্টিফায়ার আমি কি করে বললাম, কি থেকে কি করে? স্যার এসি থেকে ডিসি তে কনভার্ট করে। এসি থেকে ডিসিতে কনভার্ট করে, তাহলে তো আউটপুটটা ডিসি, তাই তো। সোজা কথা, আউটপুটটা তো ডিসি। তাহলে হ্যাঁ স্যার। যদি আমি এরকম লিখতে পারি, দ্য আউটপুট, আচ্ছা হাফ ওয়েভ রেক্টিফায়ারকে এইচ ডাব্লিউ আর দিয়ে লেখে, ঠিক আছে। দ্য আউটপুট অফ দ্য হাফ ওয়েভ রেক্টিফায়ার is not pure DC but a pulsating DC. It means pulsating DC মানে ওর মধ্যে কিছু এসি কম্পোনেন্ট এখনো মিশে আছে, ঠিক আছে। যতক্ষণ না আমরা তাকে ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাবো এসি কম্পোনেন্টগুলো যায় না। It means the output contains some fluctuating AC, ঠিক কি না? স্যার আগের লাইনটায় কি বললেন, ওই কি দেখ যায় দেখ না দেখ বললেন দেখ ওটা দেখ বলুন। হাফ ওয়েভ রেক্টিফায়ারের আউটপুটটা আমি কি বলেছিলাম একদম ফার্স্টে, দেখ এটা এসি থেকে পালসেটিং ডিসি করে, ঠিক। পালসেটিং ডিসি কথাটার মানে হচ্ছে যেখানে আমার ডিজায়ার হচ্ছে আউটপুটটা পুরো পিওর ডিসি হবে, কিন্তু আউটপুটটা আমার পালসেটিং ডিসি এসছে, তার মানে কি আউটপুটের মধ্যে কিছু ফ্লাকচুয়েটিং এসি কম্পোনেন্ট আছে এখনো পর্যন্ত। আচ্ছা মানে পিওর ডিসি না। পিওর ডিসি নয়, অ্যাকচুয়ালি আউটপুটটা
পুরোপুরি পিওর ডিসি হলে তো এইরকম হওয়া উচিত ছিল, কনস্ট্যান্ট। পুরো একবার কনস্ট্যান্ট হওয়া উচিত ছিল। কিন্তু হ্যাঁ, যখন আমরা ফিল্টারের উপর দিয়ে পাস করি, ফিল্টারে আমি পরে আসছি, ফিল্টারের পরও পাস করার পরে আউটপুটটা এইরকম আসে। ঠিক আছে, কিছুটা এসির কম্পোনেন্ট তখনও থাকে। এই যে এসির জায়গাগুলো উঠছে, এটা এসির চার্জিং টাইম, ডিসচার্জিং টাইম, কারণ এখানে ক্যাপাসিটার লাগানো থাকবে বলে তার চার্জিং ডিসচার্জিং টাইম আসবে, আমি সেটা পরে আসছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রিপেলস। তাহলে রিপেল ফ্যাক্টর কি? এবার রিপেল ফ্যাক্টর is denoted by গামা। ঠিক আছে, গামা এরকম করে লিখতেই সুবিধা। তাহলে গামা ইকুয়ালস টু RMS value of AC component present in the rectifier output divided by average value of rectifier output। এই অবধি বুঝলে কোনো অসুবিধা? এই অবধি না বুঝলে কোনো স্যার। অসুবিধা? কারোর কোনো অসুবিধা? তাহলে আমি লিখতে পারি IRMS বাই IDC। ঠিক, আমি এটাও লিখতে পারি VRMS বাই VDC, যে কোনো একটা লিখলেই হয়। এটা I ড্যাশ RMS করলাম। ঠিক আছে, এইটা 1 নাম্বার ইকুয়েশন। তাহলে টোটাল RMS ভ্যালু, এটা কিন্তু I ড্যাশ RMS, ঠিক আছে, কারণ এটা শুধু সেই কম্পোনেন্টটা, এসি কম্পোনেন্টটা যেটা শুধু রেক্টিফায়ার আউটপুটে আছে, এটা কিন্তু টোটাল RMS কম্পোনেন্টটা নয়। I ড্যাশ RMS দিয়েছি কারণ এটা হচ্ছে শুধুমাত্র ওই এসি কম্পোনেন্টটা যেটা রেক্টিফায়ার আউটপুটে আছে তার RMS ভ্যালু। হ্যাঁ, টোটাল RMS ভ্যালু কি হবে? IRMS ইকুয়াল টু I ড্যাশ RMS প্লাস IDC, এটাকে 2 নাম্বার দিলাম। আচ্ছা, এখান থেকে I ড্যাশ RMSটাকে এরকম লিখতে পারি। ঠিক, স্যার এখানে আর ইকুয়ালস টু আইআরএমএস বাই আইডিসি যদি হয় এবং আর ইকুয়ালস টু ভিআরএমএস বাই ভিডিসি যদি হয়, তাহলে স্যার ওই দুটো ইকুয়াল টু করতে পারি তো আমরা? না না, আমি বলতে চাইছি তুই রিপেল ফ্যাক্টরটাকে কারেন্টে রিপ্রেজেন্টও করতে পারিস, ভোল্টেজের রেসপেক্টেও করতে পারিস। ও আচ্ছা আচ্ছা। এটা অল লিখতে তাহলে সুবিধা নাকি, বেশি বেটার। আচ্ছা, এবারে 1 নাম্বার আর 2 নাম্বার যে ইকুয়েশনটা, from the equation 1 and the equation 2, যদি এটাকে ভাগ করি, মানে যদি এই গামার জায়গায় ভ্যালুগুলো বসাই, তাহলে IRMS স্কোয়ার মাইনাস IDC স্কোয়ার বাই IDC স্কোয়ার। ঠিক, এবার এইটাকে যদি ভাঙি, জাস্ট শুধু ভ্যালুটা গামায় বসিয়েছি, আর কিছু করিনি কিন্তু। IRMS বাই IDC ওপর নিচে দিয়ে দিলাম, এটা ভেঙে গেল, আর এটা শুধু 1 আছে। আমাকে এটা ক্যালকুলেট করে বল একটু কত হবে।
আইআরএমএস এর ভ্যালু আমি পাশে লিখে দিচ্ছি, IM/2, আইডিসির ভ্যালু হচ্ছে IM/পাই। একটু আমাকে একটু ভ্যালুগুলো বসিয়ে বল, এটা কত হবে রুটের মধ্যে। এখান থেকে তো IM কেটে যাবে, মানে π/2 এর স্কোয়ার হবে, এটা π² 4 - 1। এবার বল আমাকে কত হবে করে, আমার কাছে ক্যালকুলেটর নেই এখন। করলি স্যার √π² - 4/2। মানে আরে রুটের মধ্যেই পুরোটা আছে, π² 4 - 1। আরে তুই যেটা বলি না আমি যদি π²/4/2, ঠিক আছে, ওই ভ্যালুটা আমাকে জিরো করে পয়েন্ট বল। ফাইভ সেভেন জিরো সেভেন নাইন আচ্ছা ওয়েট, কি কত 0.57079 ঠিক করে কর, সামথিং আসছে। ঠিক করে কর, 1 পয়েন্ট সামথিং আসবে। ওয়ান পয়েন্ট ফোর সামথিং কত আসবে দেখ করে, আমার যতটুকুনি মনে আছে, ঠিক করে কর। দাঁড়া বাবা, আমি ক্যালকুলেট করছি। π²/4 2.462, তার থেকে একবার দিতে হবে ওখানে 1 পয়েন্ট, এটা আসছে না 1.462 বাই এই রুটের মধ্যে ইকুয়ালস টু 1.211। হ্যাঁ এটাই আসছে স্যার, এটাই আসছে। তো কি বলছিস, তাহলে কি সব ভুলে গেলি? তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ দিই, তাহলে এটা কত হবে 121.1, তাই তো? এবার একটা জিনিস দেখ, আচ্ছা এইটা করার আগে এটা করে নিই, তাহলে তো সুবিধা হবে। এবার হচ্ছে রেকটিফায়ারের এফিসিয়েন্সি, ঠিক আছে? এই যে ভ্যালুটা বেরোলো না রে রিপেল ফ্যাক্টরে, এই ভ্যালুটা, এটা মনে রাখবি। পরীক্ষা এখান থেকে তোদের তো অ্যাকাউন্টে কোনো ঠিক ঠিকানা নেই, ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, এটা দিয়ে ডিনোট করে, ঠিক আছে? তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি, ডিসি পাচ্ছি না, আর ইনপুটে কি আছে, এসি, ঠিক? তাহলে ডিসি আউটপুট পাওয়ার যেটা আছে, লিখি ডিসি আউটপুট পাওয়ার, আমরা আউটপুটে ডিসি পাচ্ছি তো। হ্যাঁ স্যার। আমরা এটা জানি তো যে এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, নাকি জানিস না? এই না জানলে বলবি, ঠিক আছে, কোনো লজ্জা করার কোনো কারণ নেই। এটা ডিসি আউটপুট, তাহলে এসি ইনপুট কি হবে, আচ্ছা এসি ইনপুট পাওয়ার পিএসি ইন্টু আর আই। এই যে আর আইটা আমি লিখেছি, আমাকে বলতে পারবি আর আই এর মধ্যে কি কি থাকবে? কেউ কিছু বলতে পারবি? অলরেডি দুটো আগে লিখে দিয়েছি, আর একটা কি থাকবে বলতে পারবি? Do you know what is RS?
জানিস কি, দেখ না স্যার। যে কোনো রকম ডায়োড বা ট্রানজিস্টর সার্কিটে আইডিয়ালি আমরা যেহেতু ধরে নিই ওর বেসের ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স খুব বেশি, সেখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, সবসময় যেখানে আমরা সোর্স লাগাই তার সঙ্গে সিরিজে একটা রেজিস্টার দেওয়া হয়, ঠিক আছে, এর যে হাই রাপচারিং কারেন্ট হয় কোনো এসি সোর্স অন করার সঙ্গে সঙ্গে তার মধ্যে রিপেলের পরিমাণ এত বেশি থাকে, ঠিক আছে, ওর মধ্যে একটা হাই রাপচারিং কারেন্ট ফ্লো হতে থাকে। সেই হাই রাপচারিং কারেন্টটাকে লিমিট করার জন্য ওর সঙ্গে সিরিজে একটা ওই ধরে নে 500 ওহমের কাছাকাছি একটা রেজিস্টার দেওয়া হয়। দিস ইজ কল্ড কারেন্ট লিমিটিং রেজিস্টার। কি বললাম, কারেন্ট লিমিটিং রেজিস্টার, ঠিক আছে। আর রেক্টিফায়ার এটা কোথায় দেওয়া হয়, রেক্টিফায়ারে এই জিনিসটা দেওয়া হয় হচ্ছে এইখানে, এই যে এইখানে দেওয়া হয়, এটা দেখানোর দরকার নেই, এটা এখানে দেওয়া হয়, ঠিক আছে। যে কোনো ডায়োড সার্কিটে প্র্যাকটিক্যালিটা দেখতে পাবি, তাহলে সেটাকেও কনসিডার আমাদের করতে হবে। এবার আমাকে ভাগদা করে বল কত আসছে, এটা আমি আর করবো না। পিডিসি বাই পিএসি বল, ভাগদা করে বল কত আসছে, তাড়াতাড়ি বলবি। এটা পিএসি, আর এটা হচ্ছে ডিসি। করেছিস? করেছিস রে? না স্যার, করছি। কর তাড়াতাড়ি কর। এটা কত, এখানে দেখবি না, নিজের মতো করবি। এটা কি লেখা হলো? তাহলে আর এল বাই 4/π², এটা কি করা যায়, ওপর নিচে আর এল কমন নিয়ে কেটে দিই। এই বল 4/π² ভ্যালু কত বল আমাকে, সব করেই দিয়েছি, আর কিছু করতে হবে না। তাড়াতাড়ি বল, এক সেকেন্ড দাঁড়া, ভ্যালুটা বল, আমি শুনছি, এক সেকেন্ড দাঁড়া। 4/π² ভ্যালু বল কত হবে। মুখে বল, টুকটুক কি করছিস এখানে, কত, মুখে বল, এখানে বল আমাকে। 0.40, 0.4052। বেশ ঠিক আছে। 0. স্টাইলাসটা কোথায় গেল, 0.405 কত, 0.405695। 56, তাহলে এটা পার্সেন্ট যদি আমি করি তাহলে মোটামুটি এটা 40.6% মতো আসবে না, ঠিক?
এই অবধি কোনো অসুবিধা বুঝবে? না স্যার। এবার যেটা আমরা দেখব, প্রিপেয়ার ফ্যাক্টর দেখে নিয়েছি, এবার যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ইট measures the shape of output voltage. Okay, it is defined as the ratio of RMS value দ্বারা ফর্ম ফ্যাক্টর কি ছিল, RMS ভ্যালু টু অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, আওয়াজটা আজকে আসছে আমি বুঝতে পারছি, এখানে আমার এখান থেকে একটু সহ্য করে নে। VRMS বাই VDC বল করে কত আসছে? তাড়াতাড়ি বল। স্যার π/2 আসবে। ভ্যালুটা বল, ভ্যালুটা বল, এবং π/2 কি হবে? ভ্যালুটা আমাকে বল কত আসছে। স্যার 1.5। তারপরে কিছু আছে আর? হ্যাঁ 5.7 ব্যাস, আছে। ঠিক আছে ঠিক আছে। বল এই অবধি কোনো অসুবিধা? না স্যার। এই অবধি কোনো অসুবিধা নেই, তাই তো? হুম, ঠিক আছে, কিছু পয়েন্ট লিখে নে। আচ্ছা, ওয়ার্কিংটা সবাই বুঝতে পেরেছিস তো কি করে কাজ করছে এটা? কি করে কাজ করছে সার্কিটটা সেটা বুঝতে পেরেছিস তো? ইট কন্টেন্স হ্যাঁ স্যার। of a minimum amount of harmonics content in the output. Okay, এক নাম্বার। স্যার হারমোনিক্স মানেটা কি? হারমোনিক্স মানে হচ্ছে কোনো সিগন্যালের মধ্যে যে নয়েজ ভোল্টেজটা জেনারেট হয়, দিস ইজ কল্ড হারমোনিক্স। এই যে হারমোনিক্স, ধরে নে একটা সাইন ওয়েভ আছে, এটা থার্ড হারমোনিক। দেখ একটা সাইন ওয়েভের মধ্যে তিনটে কন্টেন্ট জেনারেট করেছে, এখানেও সেরকম। এটা 5টাও হতে পারে, 7টাও হতে পারে। এবার তুই আমাকে বল এর আউটপুটে কি হারমোনিক্স দেখা যাবে, ইভেন হারমোনিক্স না অড হারমোনিক্স? হাফ ওয়েভ রেক্টিফায়ার আউটপুটে কি হারমোনিক্স আমরা এক্সপেক্ট করতে পারি? স্যার অড। ঠিক, কেন? মানে মানে একটায় তো অফ থাকবে আর একটায় মানে আমরা ওয়েভ ফর্মটা পাবো। ঠিক, এখানে একটা সিঙ্গেল ডায়োড ইউজ করা হচ্ছে না, তাহলে শুধুমাত্র এই পোর্শনটা যেমন হারমোনিক্স পাবো, আবার এইটা পাবো না, আবার এখানে পাবো, ঠিক কি না? হ্যাঁ স্যার। তো
এই হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের গল্প শেষ। বল এখনো বলছেন হাফ ওয়েভ রেকটিফায়ারে কারো কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? আচ্ছা স্যার, ট্রান্সফর্মার রেকটিফায়ারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ট্রান্সফর্মার হচ্ছে একটা এসি সোর্স, রেকটিফায়ার হচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট করছে। যদি তোকে জিজ্ঞেস করে একটা এসি সোর্সের নাম কি, একটা ট্রান্সফর্মার। ট্রান্সফরমারের কাজ কি? ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে বা একটা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আরেকটা ইলেকট্রিক্যাল সার্কিটে ট্রান্সফার করছে, যেখানে বোথ সাইডে পাওয়ার আর ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট। ঠিক? হ্যাঁ স্যার। আর রেকটিফায়ার কি করছে? ওই এসি থেকে পালসেটিং ডিসি করছে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, যখন হারমোনিক্সের প্রশ্নটা এলো, তোমার বন্ধু যখন বললো, তাহলে এটাও লিখে নে, কারণ ম্যাকআউটের কোনো ভরসা নেই। ঠিক আছে, দেখ আইএস স্কোয়ার আদৌ কোনো আসার দরকার নেই, তাও বলা যায় না তো। এটা পুরোটা রুট ইকুয়ালস টু এইটাই, মানে এটাই হারমোনিক ফ্যাক্টর। আচ্ছা, এই আইএস স্যার আইএস মাইনাস আইএস মাইনাস আইএস স্কোয়ার মাইনাস আইএস ওয়ান স্কোয়ার বাই আইএস ওয়ান স্কোয়ার। ওকে, আইএস ওয়ান হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ইনপুট কারেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই আইএস ওয়ান আরও যত থাকবে এরা কিন্তু সব আরএমএস ভ্যালু। ঠিক আছে, কোনটা কিন্তু ডিসি ভ্যালু না। আর একটা জিনিস ওখানে লিখে নে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল। এটা হচ্ছে ডিনোট করা হয় ফাই দিয়ে। ঠিক আছে, ফাই দিয়ে ডিনোট করা হয়। কি জিনিস এটা? হচ্ছে the angle between the fundamental component of current and voltage. ইনপুট কারেন্ট, এটা মাথায় রাখতে হবে, ইনপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা দিয়ে যখন cos phi ডিনোট করা হবে, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। ওকে, এই অবধি কোনো অসুবিধা? স্যার ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টরটা আর একবার বলুন। ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর কি? ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল হচ্ছে কি বললাম, যে ইনপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। কেন ফান্ডামেন্টাল কম্পোনেন্ট? ওর মধ্যে হারমোনিক্স মিশে থাকতে পারে। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যে যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ কারেন্ট মানে কি, সেটা আইএস ওয়ান। ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ভোল্টেজ হচ্ছে ভিএস ওয়ান, যেটা ওপরে লিখেছি। আইএস ওয়ান হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। তাহলে
ওই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল ধরে নে কথার কথা এইটা হচ্ছে ফাই, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল। এবার এইটা যখন তুই কস ফাই এর সঙ্গে লিখবি সেটা ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝেছি এবার। এরকম আরেকটা ফ্যাক্টরও হয়, এটার নাম শুনেছিস কি? ডিসিপেশন ফ্যাক্টর, শুনেছিস? না। ভালো করেছিস। কোয়ালিটি ফ্যাক্টরের নাম শুনেছিস? হ্যাঁ স্যার শুনেছি। কোয়ালিটি ফ্যাক্টর কার জন্য ভ্যালিড? ওটা জানি না স্যার, ভুলে ইন্ডাক্টরের গেছি। জন্য। কিউ ফ্যাক্টর মানে কি? স্টোর এনার্জি বাই ডিসিপেটেড এনার্জি, তাই তো? সেটা ইন্ডাক্টরের জন্য ভ্যালিড। যখনই এটা ক্যাপাসিটরের জন্য হবে এটা ডিসিপেশন ফ্যাক্টর নাম হয়ে যাবে। দ্য রেশিও অফ হ্যাঁ আইএস পিক বাই আইএস, ঠিক আছে, বাই আইএস। আচ্ছা, আইএস পিকটা কত হবে? আইএস পিকটাকে আমি এরকম করে লিখতে পারি ভিএম বাই আর করে, ঠিক কি না? আর আইএসটাকে এরকম লিখতে পারি ভিএম বাই 2 পাইটাকে এরকম লেখা যায়। এই সরি, এটা তো এ হচ্ছে না, হাফ ওয়েভ রেকটিফায়ার, কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক, এই দুটো ভাগ করে বল কত আসছে? দুটো ভাগ করে বল আইএস পিক আর আইএসটা। তাড়াতাড়ি বল। স্যার ইয়ার আগে বলুন না, দ্য রেশিও অফ ওখানটা কি দ্য বললেন? রেশিও অফ আইএস পিক বাই আইএস। আইএস পিক মানে হচ্ছে ইনপুট কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু। এই যে ইনপুট কারেন্ট যদি এটা হয় তার ম্যাক্সিমাম ভ্যালুটা এইটা আইএস পিক। এটা যদি আইএস হয় এটা হচ্ছে পিকটা, এই যে এই জায়গাটা। তাহলে পিক ভ্যালুটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? যদি এটাকে আমি কারেন্টের পিক ভ্যালু নিই তাহলে এইটাকে আমি নিশ্চয়ই এরকম করে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এটাকে ভোল্টেজের পিক ভ্যালু রিপ্রেজেন্ট করা যাবে ভিএম বাই আর করে। তুই যখন কারেন্টের পিক নিচ্ছিস সেটাকে যখন তুই রিপ্রেজেন্ট করবি কিভাবে? তাহলে তোকে নিশ্চয়ই সেটা ভোল্টেজের পিকের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে হবে না? কি বললাম আমি বুঝতে পারলি? তুই যখন আইএস না স্যার বুঝলাম। তুই যখন আইএস পিক নিবি তুই নিশ্চয়ই ভিআরএমএস বাই আর করবি না, তুই নিশ্চয়ই ভি পিক বাই আরই করবি না। তুই যখন আইএস পিক নিবি, কারেন্টের যখন পিক ভ্যালু নিবি, তুই তো নিশ্চয়ই ভোল্টেজেরও পিক ভ্যালু নিবি ভাগ করার জন্য। হ্যাঁ। তো নিশ্চয়ই ভোল্টেজের আরএমএস ভ্যালু নিবি না। সেটাই এখানে না। ভিএম মানে হচ্ছে ভোল্টেজের পিক ভ্যালু, আর কিছু না। পি প্লাস মানে হচ্ছে পজিটিভ পিক, নেগেটিভ পি মাইনাস হচ্ছে নেগেটিভ পিক, ঠিক আছে? এবার বুঝতে পারবি, কোনো অসুবিধা? আচ্ছা ক্রেস্ট ফ্যাক্টর তো? ক্রেস্ট ফ্যাক্টর, ক্রেস্ট মানে হচ্ছে this is called crest, this is called trough. এই সাউন্ড পড়েছিস তোরা এইচএসে? ইজ এ সাউন্ড? সাউন্ড এরকম ছিল না হ্যাঁ, ওয়েভ, এইটা sound। ক্রেস্ট বলে, এটাকে ট্রাফ বলে। মনে নেই স্যার এখন। খুব ভালো করেছিস। যাক, এটা হচ্ছে ক্রেস্ট, এটা হচ্ছে ট্রাফ, ওকে? এবার এটাকে ভাগ করে বল কত হবে, 2 আসবে তো? ওই স্বস্তিক, হ্যাঁ স্যার, তো বল কত আসবে? করছি ওটা। কি ভাগ করছিস তুই? এটা এতক্ষণে ভাগ করছিস?
মার খেয়ে মরে যাবি একবারে। 1/2 করলে কত হয়? 2 হয় না? হ্যাঁ স্যার, হাফ হবে। হাফ হবে মানে? কি হাফ হবে বলতো? 1/2 করলে কত হয়? 2 হয় তো? হ্যাঁ স্যার। তো তাহলে কি হাফ হাফ করছিস কি আবার? এই অঙ্ক দিচ্ছি, বাড়িতে করবি সব, করে আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাবি। একটা ইউনিট শেষ হবে, আমি পরীক্ষা নেবো, ঠিক আছে? অঙ্ক করবি। এই হাফ ওয়েভ রেকটিফায়ার, এখানে আর এল হচ্ছে 2.5 কিলো ওহম, ঠিক আছে? ভিআই বা ভি ইনপুট হচ্ছে 100 ভোল্ট, আর এফ হচ্ছে 50 ওহম। তাহলে ডিসি লোড ভোল্টেজ কত? এটা 1 নম্বর। 2 নাম্বার করবি। এসি মেন সাপ্লাই হচ্ছে 240 ভোল্ট, ওকে? 240 ভোল্ট 50 হার্টজ। given to a 6:1 step down transformer, এখানে আরএফ হচ্ছে 200 ওহম, আর এলও হচ্ছে, আচ্ছা সরি, এটা 200 কেন, 20 করে দিতে হবে। তাহলে ক্যালকুলেট ভিডিসি, আইডিসি, আইআরএমএস, আইম্যাক্স, পিডিসি, রিপেল ফ্যাক্টর, এফিসিয়েন্সি, আর কি দেবো না, ঠিক আছে এটাই থাক, আর কিছু না। পিডিসির পর কি বললেন? পিডিসি, তারপরে হচ্ছে রিপেল ফ্যাক্টর, তারপরে হচ্ছে এফিসিয়েন্সি, তোকে পার্সেন্টেজে বের করবি। আচ্ছা, আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি পাবো, ঠিক আছে আর দরকার নেই, এই দুটো অঙ্ক বাড়িতে করবি, করে আমাকে ইন্ডিভিজুয়াল পাঠাবি, ফর্ম ঠিক আছে? ফ্যাক্টর? ফর্ম ফ্যাক্টর না, এটা রিপেল ফ্যাক্টর আর এফিসিয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, এখানে রিপেল ফ্যাক্টরটা কত এসেছিল? 121.1%, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপেল ফ্যাক্টরটাকে কমানোর জন্যই এখানে আমরা ডিজাইন করব হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। সেটা দুটো ডায়োড দিয়ে হতে পারে, যেটাকে আমরা সেন্টার ট্যাপ বলবো, 4টে ডায়োড দিয়ে হতে পারে, যেটাকে আমরা ব্রিজ রেকটিফায়ার বলবো, ঠিক আছে? ব্রিজের মতো ফর্ম করবে রেকটিফায়ার সার্কিটটা। একটা ডায়োডের এই রিপেল ফ্যাক্টর খুব বেশি হওয়ার জন্য আমরা 3টে বা 4টে ডায়োড ইউজ করবো সবসময়। হাফ ওয়েভ রেকটিফায়ার ওই জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, ওকে? এই অবধি সবার ক্লিয়ার? হাফ ওয়েভ রেকটিফায়ারে এইটুখানি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও আই উইল স্টার্ট ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, বাকি
আচ্ছা এটাকে আহ, হুম, আর হচ্ছে না ঠিক আছে তাই রাখা হয়েছে। এটা এঁকেছিস সেই মাঝখানেটা কি রাখবি ইন্ডাক্টরের সঙ্গে? এইটা 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 ও আচ্ছা এই মাঝখানটা এইটা এটা দেখ আমি আসছি এটা এখানে তারপর আমি আসছি কি জিনিস আচ্ছা এটা 12 লেখা আছে তো? কোনটা 2F এ আচ্ছা 12 লেখা আছে তো এই যে 12 হ্যাঁ 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 ওই হুম 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 এই সরি আমি এখান থেকে খেয়াল করিনি রে। এবার ঠিক আছে দেখ এটা রাখা হয়েছে সকাল হ্যালো এটা এঁকেছিস হ্যাঁ স্যার ভাই একটু হয়েছে। বাকি আছে। করে নে হুম। সেখান থেকে আওয়াজটা খুব বেশি আসছে রে হ্যাঁ স্যার ভালোই আসছে। আর দুটো দিন সহ্য করে নে কিছু করার নেই আমার বাড়ির পাশে সব এত মান্যগণ্য ব্যক্তি থাকে তো তারা সরস্বতী পুজো করছে তাদের পুজো এখনো শেষ হয়নি অ্যাকচুয়ালি হয়ে যাবে এই সপ্তাহটা মানে ফার্স্ট ক্লাসই এরকম ইমপ্রেশন আমার কিছু বলার নেই কিন্তু কি আর বলবো তাই সরিয়ে দিলে এদিকটা আঁকা হয়ে যেত এটা আমার মাথায় আসেনি
তাহলে হচ্ছে আচ্ছা V0 করেছি, I0, ID1, ID2, তা আঁকা হয়েছে সবার? সার্কিটটা আমি অবশ্যই এখানে গার্ড হয়ে গেছিল। এঁকেছিস? হ্যাঁ স্যার। এই সকাল আঁকা হয়েছে? সকাল আঁকা হয়েছে? ওই রে, হ্যাঁ স্যার, এই ওয়েভ গুলো আঁকছি। ঠিক আছে তুই, আচ্ছা এটা, আচ্ছা এখনো আঁকতে পারিস, পড়ো একই ব্যাপার করে দে। দেখ হ্যাঁ স্যার, হয়ে হয়েছে। গেছে? ব্যাস, এবার আরেকটা জিনিস দেখ, পরিষ্কার করে মন দিয়ে শুনবি। এখানে সিম্পলি এসি ওয়েভ দেওয়া আছে, এটা 230 ভোল্ট 50 হার্টজ, আমি বুঝতে পারছি এটা এসি ওয়েভ দেওয়া আছে, ঠিক? তাহলে এবার আমাকে বল, যখন এসি পজিটিভ হাফটা আসবে, মানে ফার্স্ট হাফটা, ঠিক আছে, সিম্পলি ফার্স্ট হাফে এইটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। এই পজিটিভটা এটা ডায়োডে অ্যানোডে যাচ্ছে। প্রথমে শুধু এই ডায়োডটার জন্য দেখ, নিচেরটার জন্য এখন দেখিস না। যখন এসি পজিটিভ হাফ আসবে বা ফার্স্ট হাফ সাইকেলটা আসবে, তখন প্রথমে ওপরে পজিটিভ, নিচে নেগেটিভ। এই পজিটিভটা ডায়োডে অ্যানোডে যাবে, ক্যাথোডে অলরেডি কোনো ভোল্টেজ নেই, ডায়োডটা কন্ডাক্ট করবে, ঠিক আছে, কন্ডাক্ট করে লোড কারেন্টটা আদিলের মধ্যে দিয়ে যাবে, আমরা আউটপুটেও কোনো ভোল্টেজ পাবো একটা কিছু, আউটপুটে একটা কারেন্টও পাবো, ঠিক? এই অবধি কোনো অসুবিধা হলো? এটা সিম্পল হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা বললাম। এসি ফার্স্ট হাফ সাইকেলটা আসবে পজিটিভ, এই পজিটিভ হাফ সাইকেলটা ডায়োডে অ্যানোডে যাবে, ক্যাথোডে অলরেডি ভোল্টেজ 0, তাহলে ডায়োডটা কন্ডাক্ট করবে অ্যাজ এ শর্ট সার্কিট পাথ, এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে, আচ্ছা একটা ভালো জিনিস এখানে একটা সুবিধা, কারেন্টটা ফ্লো হয়ে এই পাথ দিয়ে এরকম করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেলের জন্য। কোনো অসুবিধা এই অবধি? কই রে? হ্যালো, না স্যার। কোনো অসুবিধা নেই? বাকিদের কোনো অসুবিধা? বাকিদের কোনো অসুবিধা? কিন্তু যেটা দিয়ে বললেন যাবে, সেটা তো সেই কানেক্ট নেই এটার এই সঙ্গে, দেখ, সেটাই এবার শোন, এবার শোন, এটা একটা 230 ভোল্ট 50 হার্টজের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, ওকে? সেন্টার ট্যাপ হওয়ার কি সুবিধা দেখ, এর এখান দিয়ে একটা ট্যাপিং বেরোয়, মাঝখানটা দিয়ে যে ট্যাপিংটা বেরোয় সবসময় এটা গ্রাউন্ড পোটেনশিয়াল থাকে বা 0 ভোল্ট থাকে, ওকে? মাঝখান দিয়ে যে ট্যাপিংটা বেরোয় সবসময় গ্রাউন্ড পোটেনশিয়াল বা 0 ভোল্ট থাকে, নিচে দিয়ে আরও একটা 12 ভোল্ট বেরোয়, মানে যেরকম ট্রান্সফরমার হয়, ধরে নে এটা আমি 230/12 ভোল্টের নিয়েছি বলে এখানে দুটো 12, মাঝখানে 0। যদি কেউ 15 ভোল্টের নেয়, এখানে 15, মাঝখানে 0। এই 0টা গ্রাউন্ড পাথ এ, এই 0 পাথটা
এইখানে কানেক্ট করা থাকে, ঠিক আছে অ্যাকচুয়ালি। এবার দেখো বুঝবে সুবিধা। হ্যাঁ স্যার বুঝলাম। স্যার স্যার আমরাও কানেক্ট করে নিচ্ছি এটা করে নে, কোনো জিরোর অসুবিধা পাত্র নেই, যেটা কোনো গ্রাউন্ড। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করে নে। এই স্বস্তিক বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে পজিটিভ হাফের গল্প হয়ে গেল। তাহলে পজিটিভ হাফে আমরা একটা এইরকম ওয়েভফর্ম পেয়েছি, ঠিক। এবার দেখ এসির যখন পজিটিভ হাফটা এসছে এই ডায়োডটা অন ছিল, তাই তো? ডায়োড 2টা কোনো অন ছিল না, ডায়োড 2 এর কোনো কাজ ছিল না, ডায়োড 2 এর কোনো কাজ ছিল না তো। আমরা ডায়োড 1 নিয়ে কাজ করেছি এখানে, ডায়োড 2 এর কোনো কাজ ছিল না। তাহলে ডায়োড 2 এখানে রিভার্স বায়াসে ছিল, রিভার্স বায়াসে থাকার জন্য ওর অ্যাক্রসে পুরো ভোল্টেজটা এর অ্যানোডে ছিল, ক্যাথোডে কোনো ভোল্টেজ ফ্লো করেনি। বুঝতে পারলি? যেটা হাফ ওয়েভ রেকটিফায়ারে একটা ডায়োডের মধ্যে দিয়ে হ্যাঁ স্যার হচ্ছিল বুঝলাম। সেটা এবার ফুল ওয়েভ রেকটিফায়ারে দুটো ডায়োডের মধ্যে দিয়ে হবে। তাহলে এইখানে কোনো ভোল্টেজ ফ্লো করেনি, কারেন্ট ফ্লো করেনি, পুরো ভোল্টেজটাই এই ডায়োডে অ্যানোডে ছিল। তাহলে VT2 মানে ডায়োড 2 এর অ্যাক্রসে ভোল্টেজ, এখানে আমি এটা লিখতে পারি, এটা রাখতে পারি, ঠিক। কোনো অসুবিধা নেই। এবার কালারটা চেঞ্জ করছি আবার, দেখ। এবার যখন এসির নেগেটিভ হাফটা এলো বা সেকেন্ড হাফ সাইকেলটা এলো, এখানে নেগেটিভ হয়ে গেছে, এখানে পজিটিভ হয়ে গেছে। এইটা হওয়ার জন্য এই D1 ডায়োডে এই পোর্শনে অ্যানোডে নেগেটিভ এসছে, ক্যাথোডে অলরেডি 0 ভোল্টেজ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে আর ডায়োড 1টা ফরওয়ার্ড বায়াসে থাকবে? থাকবে না। তখন না আর তাহলে কি? ফরওয়ার্ড বাসে থাকবে না। তাহলে তখন এই ওপরের পোর্শনটা নেগেটিভ, নিচের পোর্শনটা পজিটিভ। তাহলে এই পজিটিভটা এই ডায়োডে অ্যানোডে এসছে, তাহলে এবার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে হয়েছে, ঠিক। এই পার্টটা এবার অফ হয়ে গেছে। এবার যে যার মধ্যে দিয়ে ফ্লো হবে সেইটা এইরকম ভাবে ফ্লো হবে। পার্টটা বুঝতে পেরেছিস কিরকম পার্টে এবার ফ্লোটা হবে? এবার কারেন্ট ফ্লো ডিরেকশনটা এইরকম হয়ে গেল। কোনো অসুবিধা? তাহলে স্যার ওই জিরোর ওইটা তো D1 এর দিকেও কানেক্ট করতে হবে। আমি এইটাকে এখানে কানেক্ট করি, এখানে কানেক্ট করি, একই তো জায়গাতে বাবা, শর্ট হয়েই আছে না? এই হ্যাঁ পার্সেন্টটা তাও শর্ট হয়েই আছে, আমি এটা এখানে কানেক্ট করি আর হ্যাঁ এখানে হ্যাঁ কানেক্ট করি, একই ব্যাপার না? হুম তুই তাও এখানেও ঠিক। করতে পারিস, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। স্বস্তিক কোনো অসুবিধা? এই বাকিদের কোনো অসুবিধা? না স্যার। সমস্তও বাদ দিয়ে বেশ। তাহলে এবার তাহলে আউটপুটে আরেকটা ভোল্টেজ পেলাম, এটা সেকেন্ড হাফের জন্য, নেগেটিভ হাফের জন্য। তাহলে আবার যখন পজিটিভ হাফ আসবে আবার তাহলে এই ডায়োডটা অন হবে, আবার তাহলে এই ডায়োডটা অফ হবে। তাহলে এসি যখন সেকেন্ড হাফটা এলো মানে নেগেটিভ হাফটা এলো, তখন তাহলে আমি এখানে ভোল্টেজ পেয়েছি, কিন্তু তখন তো পজিটিভ হাফের ডায়োডটা অফ ছিল। তাহলে আমি এখানে একটা করতে পারি, কারণ এই ডায়োডটা রিভার্স বায়াসে ছিল, আর এর একপাশে পুরো ভোল্টেজটাই অ্যানোডে ছিল, ডায়োডটা অফ ছিল। আমি এখানে VD1 লিখতে পারি, এইরকম একটা গ্রাফ আঁকতে পারি, ঠিক কি না? কোনো অসুবিধা? স্যার আরেকবার বলুন এই জায়গাটা। যখন এসি নেগেটিভ হাফটা এলো, ঠিক আছে, তখন তো এই ডায়োডটা অন হলো, এই D2তে অন হলো। আরে তখন তো D1টা অফ, কারণ এর পোর্শন তো নেগেটিভ চলে গেছে, এর অ্যানোডে নেগেটিভ চলে এসেছে, তাহলে D1 অফ। মানে এর অ্যানোডে যত নেগেটিভ ভোল্টেজই আসুক সেটা তো অ্যানোডেই রয়েছে, এর তো ক্যাথোডে আর যেতে পারেনি, আর পুরো ভোল্টেজটাই এর অ্যানোডে আছে ডায়োডের অ্যাক্রসে। তাহলে আমি এইটা লিখতে পারি, রাখতে পারি VD1 এর এই অ্যাক্রসে এই নেগেটিভ ভোল্টেজটা, হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, যখন ভোল্টেজে আমরা ওয়েভ ফর্ম পেয়েছি, তাহলে অ্যাজ ইউজুয়াল নিশ্চয়ই কারেন্টেরও একটা ওয়েভ ফর্ম পেয়েছি, শুধু অ্যাম্পলিটিউডটা কম, ঠিক কি না? যেটা আগে বলেছিলাম।
তাহলে আবার যখন পজিটিভ হাফ আসবে ঠিক সেম অ্যাজ ইউজুয়াল আবার তাহলে এইটাও হবে, আবার নেগেটিভ হাফ আসবে এইটা হবে। আর যখন আবার পজিটিভ হাফ আসবে তখন আবার এই ডায়োডটা আবার এখন আমি আঁকতে পারি। আর যখন নেগেটিভ হাফ আসবে তখন আবার VD1টা অফ হয়ে যাবে, তখন আবার এইখানে আঁকতে পারি। ঠিক, এবার আমাকে একটা কথা বল, এইগুলো হচ্ছে গেল I0 হবে, যখন V0 এসছে হয় নিশ্চয়ই একটা I0 হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবার আমাকে একটা কথা বল, যখন V1টা কন্ডাক্ট করছে, ঠিক আছে, ভালো করে মন দিয়ে শোন, যখন পজিটিভ হাফ এসছে আর V1টা কন্ডাক্ট করছে, তাহলে V1 এর মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। D1 এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে তো, যখন পজিটিভ হাফ এসে D1টা কন্ডাক্ট করছে। হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে এই D1 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ কারেন্ট ওয়েভফর্ম আঁকতে পারি, তাই তো? যখন ফরওয়ার্ড বায়াসে আছে পজিটিভ হাফে এটা কন্ডাক্ট করছে, ঠিক সেম যখন এসে হ্যাঁ, স্যার। নেগেটিভ হাফটা আসছে তখন D2 কন্ডাক্ট করছে, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। ধরে নে আমি এটা বলছি, তারপর ID2, এটা ID1, ওকে? তাহলে তখন ID2 ফ্লো করছে। আবার যখন পজিটিভ হাফ আসছে তখন আবার ID1 ফ্লো করছে। আবার যখন নেগেটিভ হাফ আসছে তখন ID ফ্লো করছে। ভালো করে দেখ, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজের ওয়েভফর্ম আর কারেন্টের ওয়েভফর্ম কিন্তু পোলারিটিও উল্টো এবং তার হাফটাও উল্টো। VD1 এর সেকেন্ড পোলারিটিতেও অন হয়েছে, কারণ ফার্স্টেও অন ছিল, সেকেন্ড হাফে অফ হয়ে গেছে, তাই সেকেন্ড হাফের অ্যাক্রসে ভোল্টেজটা পেয়েছি, কোনো কারেন্ট পাইনি। কারণ ডায়োড যখন অফ থাকছে তখন তো পুরো ভোল্টেজই ওর অ্যাক্রসে আছে, ওর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সেই জন্য ওর অ্যাক্রসে কোনো কারেন্ট পাইনি এখানে। আর যখন ডায়োডটা অন অবস্থায় আছে তখন ওর একপাশে কোনো ভোল্টেজ নেই, ওর একপাশে কারেন্ট ফ্লো করছে, এই যে কারেন্টটা পেয়েছি পজিটিভ ভাবে। কোনো সমস্যা? না স্যার। অমর্ত? না স্যার বুঝলাম। যখন D1 অন করছি তখন হ্যাঁ, যখন ভোল্টেজ D1 অন পাচ্ছি আর করছি D2 তখন কি D1 এর মধ্যে কিন্তু কারেন্টটা ফ্লো করছে, তাহলে তখন D1 এর মধ্যে দিয়ে কারেন্ট হ্যাঁ ফ্লো গ্রাফ এঁকেছি, কারণ তার এক পাশে তখন আর কোনো ভোল্টেজ নেই। একটা জিনিস শুনে রাখবি, খুব ভালো জিনিস শুনে রাখবি, সস্পিত দেখ, ভালো জিনিস দেখ, সবাই দেখ, এভাবে একটা সুইচ আছে, ঠিক আছে, সুইচটা ক্লোজ আছে, কখন T=0 টাইমে সুইচটা ক্লোজ করেছেন তো সুইচটা বন্ধ হয়েছে। যখন সুইচটা অন হয়েছে, মানে সুইচটা যখন পড়ে গেছে এখানে, তখন এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0, কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। ক্লিয়ার? আর সুইচটা যখন অন আছে, ঠিক আছে, সুইচটা যখন অন আছে তখন অন আছে, সুইচটা যখন অফ আছে তখন তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম, কারেন্ট হচ্ছে 0। ডায়োড এখানে অ্যাজ এ সুইচ হিসাবে কাজ করছে তো, এই পাথের মধ্যে সুইচটাকে অন অফ করা, হ্যাঁ, ডায়োড স্যার। তো একটা হিসেবেই কাজ করছে এখানে, এই জিনিসটা মনে রাখবি সবসময়। পরের সেমিস্টারে এটা হবে 4th সেমিস্টার, তাই তো? 5 নাম্বার। পরের হ্যাঁ। সেমিস্টারে যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়াবো আমি, ঠিক আছে, তখন চপার থাকবে, চপার ইজ এ ডিসি সুইচ, ওকে? তো তখন আমরা ডিটেলসে বলবো সুইচের 4টে স্টেট হয় অ্যাকচুয়ালি। আমরা কি জানি, একটা অন স্টেট আর একটা অফ স্টেট, তাই তো? আর ট্রানজিয়েন্ট স্টেট হয়। এইটা হচ্ছে সুইচের স্টেডি স্টেট, আর অন থেকে অফ আর অফ থেকে অন, এইগুলো হচ্ছে সুইচের ট্রানজিয়েন্ট স্টেট। ওই অ্যাক্টিভ স্টেট গুলো কি স্যার, ফরওয়ার্ড অ্যাক্টিভ, রিভার্স অ্যাক্টিভ, ওইগুলো বলতে পারিস। তাহলে ডায়োডের ক্ষেত্রে তখন এটা কি হবে, এটা ফরওয়ার্ড অ্যাক্টিভ স্টেট বা ফরওয়ার্ড বায়াসের জন্য অন, রিভার্স বায়াসের জন্য অফ, ঠিক? এটা হচ্ছে তখন টাইম যখন অ্যাক্টিভ থেকে রিভার্স, মানে কি বলবো, ফরওয়ার্ড থেকে রিভার্স হচ্ছে তখন, আর এটা হচ্ছে যখন রিভার্স থেকে ফরওয়ার্ড হচ্ছে তখন। কিন্তু একটা তো স্যার আমরা নিই না, ওই রিভার্স অ্যাক্টিভটা তো আমরা নিই না, কারণ ওখানে স্যার ওই ড্রপটা খুব বেশি হয়, এগুলো সব অ্যাটেনুয়েশন বা অ্যাম্পলিফিকেশন কিছু একটা বলে। এগুলো জাস্ট অ্যাটেনুয়েশন বলে, এগুলো হচ্ছে হ্যাঁ, আইডিয়াল হ্যাঁ। কেসের জন্য, ঠিক আছে?
আচ্ছা এইগুলো কিন্তু সব টাইমে, ঠিক আছে, ওমেগা টি ওটা সব টাইমের, কিন্তু এগুলো সব 0 0 পিবি, ওমেগা টি 0 0 মানে একটা 0। উপরের গ্রাফটায় কি আমি করেছিলাম এটা 0 দিয়েছি, ওমেগা টিটা দিইনি। সেম জিনিস কিন্তু যেটা সিঙ্গেল ওয়েভে, সেটা হাফ ওয়েভে হচ্ছে একটা ডায়োডে, সেটা ফুল ওয়েভে হচ্ছে দুটো ডায়োডে। বল এই অবধি কারো কোনো অসুবিধা? না স্যার। না স্যার। এই অবধি কারো কোনো অসুবিধা নেই। একটা জিনিস শুধু লিখে রাখ, পরের দিন আমি ডেরিভেশনগুলো করাবো, তোরা নিজেরাও করতে পারিস, অসুবিধা নেই। সেটা হচ্ছে in center tap transformer PIV of the diode, PIV জানিস কি? এগুলো তো জানা উচিত। স্যার পিক ইনভার্স ভোল্টেজ, হ্যাঁ সেটা কি জিনিস? ওইটা স্যার মানে অতটা মনে নেই কি জিনিস। পিক ইনভার্স ভোল্টেজ বলতে হচ্ছে মানে ওই যেটা আর কি রিভার্স ভোল্টেজ, ওটা কি? কিছুটা কাছাকাছি গেছিস, বাকিরা বল, এসো স্পিক বল। তাড়াতাড়ি বল। পিআইভি হচ্ছে স্যার নেগেটিভ হাফের পিক আর কি, নেগেটিভ হাফের পিক যে ভোল্টেজটা। পিক ইনভার্স ভোল্টেজ, এটাকে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন ভোল্টেজ, ঠিক আছে? যেই ভোল্টেজ অবধি ডায়োডটা ব্রেকডাউন না করে কন্ডাক্ট করতে পারবে রিভার্স বায়াস, এর বেশি হয়ে গেলেই ডায়োডটা ব্রেকডাউন হয়ে যাবে, তখন লিকেজ কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। মানে আরো ভালো কথায় বলতে গেলে এইটা হচ্ছে ডায়োডের সেই ভোল্টেজটা যখন রিভার্স বায়াসে অ্যাপ্লাই যেটা করবে অবধি ডায়োড কাজ করতে পারবে আর কি। কাজ করতে পারে। ডায়োডের যে না কি পোটেনশিয়াল ব্যারিয়ারটা আছে, ওটা যতক্ষণ না পুরোপুরি ভেঙে যাবে ততক্ষণ ডায়োড নষ্ট হয়ে গেল রিভার্স বায়াসে। যদি রিভার্স বায়াসে ডায়োডের পোটেনশিয়াল ব্যারিয়ারটা পুরোপুরি ভেঙে যায়, রিভার্স বায়াসে বলছি, তাহলে তো নষ্ট হয়ে গেল। ওই ভেঙে যাওয়ার আগের ক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঠিকঠাক অপারেট করতে পারে, দ্যাটস কল দ্য পিক ইনভার্স ভোল্টেজ অর রিভার্স স্যাচুরেশন ভোল্টেজ। রিভার্স স্যাচুরেশন ভোল্টেজ আমরা এই টার্মটা ইউজ করবো পাওয়ার ইলেকট্রনিক্সে। ওখানে আরও আমরা কিছু জিনিস দেখবো, ডায়োডের রিভার্স রিকভারি টাইম, ডায়োডের সফটনেস ফ্যাক্টর, ডায়োডের পাওয়ার লস, ভোল্টেজ লস। তাহলে এর অপারেশনটা বোঝা গেছে পুরো ডায়োড রেকটিফায়ারের, মানে যেটা সেন্টার ট্যাপ দিয়ে হচ্ছে। কোনো অসুবিধা? এই অবধি কি বললেন বলুন আরেকবার। বলছি এই অবধি বোঝা গেছে তো, কোনো অসুবিধা নেই? সেন্টার ট্যাপ এটা হচ্ছে ডায়োডের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে, ঠিক আছে? সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। আর একটা ফুলের রেকটিফায়ারও হয়, ব্রিজ রেকটিফায়ার, সেটা ব্রিজের মতো কনফিগারেশন হবে, জাস্ট সাইডে আমি এঁকে দেখাচ্ছি। এইরকম টাইপের একটা কনফিগারেশন তৈরি করবে। এর মাঝখানে লোড রেজিস্টারটা দেওয়া থাকবে, একবার এই ডায়োডটা অন হবে, একবার এই ডায়োডটা অন হবে, সেম ক্যাটাগরি। তখনও কিন্তু এট এ টাইম দুটো ডায়োডই অন হবে, চারটে ডায়োড অন হবে না। এখন আর এইসব কেউ ইউজ করে না, বাজারে রেকটিফায়ার আইসি কিনতে পাওয়া যায়, নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই। ওখানে 4টে পিন থাকে, যেখানে একটা পিন হচ্ছে ইনপুট পিন, এই পিনটা। এখানে যে 4টে পিন হচ্ছে রেকটিফায়ার আইসি, এই 4টে জায়গা, একটা হচ্ছে এইটা, সেকেন্ডটা হচ্ছে এইটা, এই মাঝখানের দুখানা হচ্ছে এই দুটো, এই দুখানে টার্মিনাল। এবার এই দুটো কমন একটা শর্ট করে দেওয়া থাকে, ঠিক আছে? যাই হোক, এই অবধি কারো কোনো অসুবিধা নেই, তাই তো? না না স্যার। আমার কাছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ছবি আছে, দেখবেন আমি বানিয়েছিলাম ব্রেডবোর্ডে, এটা দেখতে পাচ্ছিস? এইটা বাঁ দিকেরটা, এটা ফুল ওয়েভ হ্যাঁ। রেকটিফায়ার।
এসএসবি একটা প্রিসিশন রেকটিফায়ার, টপ অ্যাম্পে পড়াবো আমি, ঠিক আছে? কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যাকচুয়ালি। এর আউটপুটটা দেখ, আউটপুটটা দেখাচ্ছি আমি, আউটপুটটা আমি বানিয়েছিলাম। এ দেখ, এটা একটা ইনপুট ওয়েভ ফর্ম, ঠিক আছে? প্রথমে এটা নীল রঙেরটা, হলুদটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ ফর্ম, সবুজ হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ ফর্ম। বুঝতে পারছিস নিশ্চয়ই? হ্যাঁ স্যার। কারেন্ট ভোল্টেজ যে কোনো কিছু হোক, আর ওয়েভ ফর্মটা ওরকম টাইপের। তাহলে আবার তোদের কবে ক্লাস আছে? বাকি সব বেরিয়ে যাচ্ছে কেন? এই বুঝতে পেরেছিস সৌভিক মুখার্জি? সৌভিক এ কি আঙুল দেখাচ্ছে কেন? এ অমর্ত্য, স্বস্তিক, ক্লিয়ার? আজকে যেটুখানি করিয়েছি, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। যে অঙ্কগুলো বুঝেছি দিয়েছি বুঝেছি। করে আমাকে ইন্ডিভিজুয়াল পাঠাবি, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার তো স্যার আজকে প্রথম ক্লাস, তো স্যার আপনার ভিডিওটা যদি আমি আবার দেখতে চাই, তাহলে ওই ইজি লার্নিং এর অ্যাপটাই দেখতে হবে আমি নাকি স্যার দেখিয়ে ক্লাসে? দিচ্ছি, এই তো দেখ আমি আপলোড করে দিচ্ছি, ভালো করে চোখে দেখে নে, ভালো করে দেখে নে। আচ্ছা এটা তোদের কোনটা জানো? ইটিসি না? স্যার ফোর্থ সেমিসি। হ্যাঁ স্যার এটা। ও এখানে তো আজকে আমারই প্রথম ক্লাস না। আচ্ছা আমি তো একটা সাবজেক্টই পড়াবো, তো একটা হচ্ছে রেকর্ডিং, যে ভিডিওটা পাবি সেটা হচ্ছে রেকর্ডিং এর মধ্যে, ঠিক আছে? আর যে নোটসটা আমি দেবো সেটা পাবি হচ্ছে নোটস ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? রেকর্ডিংটা আমি এখনই দিয়ে দিচ্ছি।